যত সব অপদার্থের দল, ছি 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 ছি। ওরা মানে কারা? আর এই পুলিশগুলো হয়েছে যত নিষ্কর্মার দল। দেখ তো সন্তু, রফিকুলকে ফোনে পাওয়া যায় কিনা। এখনো হয়তো বাড়ি থেকে বেরোয়নি। নমস্কার স্যার, আপনি হঠাৎ আমার সঙ্গে এভাবে কেন কথা বলছেন? কায়রো যাচ্ছি। কে বললো তোকে? যমদূতরা যখনই আসে তখনই অসময়। ছেড়ে দে বলছি আমায়। ওরা নিজেদের মধ্যে যেসব ডাকনাম চালু করে তার বিশেষ মানে থাকে। যার নাম ভাঙলু সে নিশ্চয়ই ভাঙচুর করা এক্সপার্ট। তালা ভাঙতে পারে, মানুষের মাথাও ভেঙে গুড়িয়ে দিতে পারে। আর ওদের কারো নাম ছোট গিরি হলে বুঝতে হবে গিরি নামে নিশ্চয়ই দলে আরেকজন আছে, সে বড় গিরি। আর শুনতে চাই না, আর শুনতে চাই না। কি হয়েছে? কি হয়েছে? ঠিকই শুনেছ, একটা ছেলেকে আমার চাই। বেশি না, এই কাজের জন্য আমি 1,000-2,000 টাকা দেব। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আমাদের আজকের উপস্থাপনা শিশু পাচার রহস্য। আজকের গল্পের গল্প পাঠে রৌনক এবং গল্পের সূত্রধরের ভূমিকায় আমি সৌমিক। খবরের কাগজটা ছুঁড়ে ফেলে দিয়ে কাকাবাবু বললেন, অপদার্থ। ঘরে আর কেউ নেই, তবু তিনি যেন সামনে কাউকে বকছেন এইভাবে ধমক দিয়ে আবার বললেন, যত সব অপদার্থের দল, ছি 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 ছি। সন্তু 3তলার ঘর থেকে নেমে আসছে সিঁড়ি দিয়ে। কাকাবাবুর গলা শুনে থমকে দাঁড়ালো। কে এসেছে এখন? কাকাবাবু ঘুমের মধ্যে কথা বলেন সে জানে, কিন্তু এখন তো ঘুমের সময় নয়। সে উঁকি দিল দরজার কাছে এসে। তাকে দেখতে পেয়ে কাকাবাবু বললেন, দেখেছিস কি কাণ্ড, ওরা দুজনেই পালিয়েছে। ওরা মানে কারা? কাকাবাবু মেঝে থেকে খবরের কাগজটা কুড়িয়ে নিয়ে বললেন, পড়ে দেখ, প্রথম পাতাতেই বেরিয়েছে। খবরটা পড়েও সন্তুর বিস্ময় কমল না। হাসপাতাল থেকে 2জন কয়েদি উধাও। গুরুতর অসুস্থ অবস্থায় 2জন কয়েদিকে জেল হাজত থেকে পাঠানো হয়েছিল একটা হাসপাতালে। একজন পুলিশ তাদের পাহারাতেও ছিল, কিন্তু সেই পুলিশটির চোখে ধুলো দিয়ে আসামি 2জন পালিয়ে গেছে। তাদের নামও অদ্ভুত, ভাঙলু আর ছোট গিরি। এইরকম নাম তো মাঝে মাঝেই হয়। কাকাবাবু হঠাৎ এত উত্তেজিত হচ্ছেন কেন? ওই 2জন কয়েদির নাম আগে শোনেনি সন্তু। কাকাবাবু ওদের ধরেননি। এরকম ছোটখাটো ঘটনা নিয়ে মাথাও ঘামান না কাকাবাবু। সাধারণ চোর ডাকাত ধরা তার কাজ নয়। কাকাবাবু বেশ রেগে আছেন বোঝা যায়। রাগ হলে তিনি তার থুতনিতে চিমটি কাটেন। আপন মনে আবার বললেন, আর এই পুলিশগুলো হয়েছে যত নিষ্কর্মার দল। দেখ তো সন্তু, রফিকুলকে ফোনে পাওয়া যায় কিনা। এখনো হয়তো বাড়ি থেকে বেরোয়নি। রফিকুল আলম সদ্য ডিআইজি হয়েছেন। বড় বড় অপরাধীদের তাড়া করে বেড়ান। কাকাবাবুর খুব ভক্ত, এই বাড়িতে প্রায়ই আসেন। মানুষটিকে দেখতে যেমন ভালো, কথাবার্তাও তেমনই ঝকঝকে। এখন টেলিফোনে কাউকে পাওয়া খুব সহজ। এরকম বড় বড় অফিসারদের সবার কাছেই মোবাইল ফোন থাকে। বাড়িতে বা অফিসে বা চলন্ত গাড়িতেও কথা বলা যায়। রফিকুল আলমের মোবাইল ফোনের নাম্বারের রিং হতেই সন্তু তাদের কর্ডলেস ফোনটা কাকাবাবুর হাতে দিল। সে ধরেই নিল আলমদা খুব ধমক খাবেন। কাকাবাবু কিন্তু নরম আর বিনীত গলায় বললেন, আদাব রফিকুল আলম সাহেব, আপনাকে অসময়ে বিরক্ত করলাম। আপনার কি 2 মিনিট কথা বলার সময় আছে? আপনি কি কথা বলছেন? কাকাবাবু তো? আগে হ্যাঁ, আমার নাম রাজা রায় চৌধুরী। নমস্কার স্যার, আপনি হঠাৎ আমার সঙ্গে এভাবে কেন কথা বলছেন? আপনারা ব্যস্ত মানুষ, আমি একজন রিটায়ার্ড সাধারণ লোক। তবু 2 মিনিট যদি কথা বলার সুযোগ দেন। সন্তু নিচে নেমে গেল। ব্যাপারটা সে কিছুই বুঝতে পারছে না। তার মনটা কৌতূহলে ছটফট করছে। কয়েক সপ্তাহ ধরে কাকাবাবু ইজিপ্টের একটা ম্যাপ নিয়ে খুব মেতেছিলেন। সেখানে কোনো জায়গায় মাটির তলায় খুব প্রাচীনকালের একটা বিশাল কবরখানা সদ্য আবিষ্কার করা হয়েছে।
সেখানে কোনো জায়গায় মাটির তলায় খুব প্রাচীন কালের একটা বিশাল কবরখানা সদ্য আবিষ্কার করা হয়েছে। এমন কয়েকটা মূর্তিও পাওয়া গেছে যেরকমটা দেখা যায়নি আগে। ইজিপ্টের সরকার আমন্ত্রণ জানিয়েছেন কাকাবাবুকে, আর 5 দিন পর কাকাবাবুর কায়রো যাওয়ার কথা। সন্তুও যাবে সঙ্গে, সব ঠিকঠাক। এর মধ্যে হঠাৎ ভাংলু আর ছোটগিরি এরকম অদ্ভুত নামের দুজন কয়েদিকে নিয়ে কাকাবাবু হঠাৎ এত মাথা খাওয়াচ্ছেন কেন? ভাংলু আর ছোটগিরি, খবরের কাগজে দেখা যায় চোর ডাকাতদের নামই এরকম হয়। ছেনো, ল্যাংড়া, ছগুলাল, খোচন। ওরা কি ইচ্ছে করে নিজেদের এইসব খারাপ নাম দেয়? সন্তু বসবার ঘরে এসে দেখল তার মায়ের সঙ্গে গল্প করছে দেবলীনা। সন্তু জিজ্ঞেস করল, তুই কখন এলি? এই, তুই মুখখানা ওরকম বেগুন ভাজার মতন করে আছিস কেন রে? তুই একদিন একটা বেগুন ভাজাকে জিজ্ঞেস করিস তোমার মুখটা চাঁদের মতো নয় কেন? ও মা, সন্তু, তুই মেনে নিলি যে তোর মুখখানা বেগুন ভাজার মতন? আয়নার সামনে দাঁড়ালে ও নিজেই তো দেখতে পায়। আমার ছেলের মুখখানা না হয় তোর মতন এত সুন্দর নয়, তা বলে তুই ওকে বেগুন ভাজা বলে কষ্ট দিবি? আমার বাবা শিখিয়েছেন কানাকে কানা বলতে নেই, খোড়া লোককে খোড়া বলতে নেই, কিন্তু বেগুন ভাজাকে বেগুন ভাজা বলা যাবে না তা তো জানতাম না। মা, তুমি ওর মুখটা সুন্দর বললে। খবরদার মাসিমা, আমার চাপা মুখখানা বলবেন না, শুনলেই বিচ্ছিরি লাগে। আমার মুখখানা কি গোল নাকি? আচ্ছা আচ্ছা, তোরা সকালবেলাতেই ঝগড়া করিস না। লিনা, তুই কি খাবি বল? দেবলীনা চেয়ার ছেড়ে উঠে গিয়ে জানালার কাছে দাঁড়ালো। সে একটা ফিকে নীল রঙের সালোয়ার কামিজ পরে আছে। এই রংটা তার খুব পছন্দ। সন্তুর চেয়ে 2 বছরের ছোট, কিন্তু লম্বায় প্রায় সন্তুর সমান। এই জানলা দিয়ে পাশের একটা ছোট পার্ক দেখা যায়। সেখানে পাড়ার ছেলেদের ক্রিকেট খেলা চলছে। কিছু লোক দেখছেও সেই খেলা, কিছু লোক দেখছেও সেই খেলা। মা আবার জিজ্ঞেস করলেন, কি খাবি বললি না? লুচি আর বেগুন ভাজা। মা রান্নাঘরে চলে যাওয়ার পর দেবলীনা আবার চেয়ারে ফিরে এসে বসল। এই সন্তু, তোরা কবে কায়রো যাচ্ছিস রে? কায়রো যাচ্ছি? কে বললো তোকে? যাচ্ছিস কিনা বল। কায়রো কিংবা কেনিয়া কিংবা কেপ অফ গুড হোপ কিংবা কেন্টাকি কিংবা কালিকট, না না, কালিকট বাদ, সেখানে আমরা গত বছর গিয়েছিলাম। তাহলে কাঁচরাপাড়া কিংবা কেওনঝড়ও হতে পারে। সবটাই কাকাবাবুর ওপর নির্ভর করছে। কাকাবাবু বুঝি ক দিয়ে যেসব জায়গার নাম শুধু সেসব জায়গাতেই যান। এক একবার এক এক রকম। এবার আমি যাবই যাব। আমার তাতে আপত্তি নেই, কিন্তু জোজো বোধহয় রাজি হবে না। ওই জোজোটাকেই এবার বাদ দিয়ে দে। ঠিক তখনই দরজার কাছে দাঁড়িয়ে জোজো বলে উঠল, কে আমায় বাদ দিচ্ছে? এই রে, অসময়ে জমদূতের আবির্ভাব। যমদূতরা যখনই আসে তখনই অসময়। এই দেখ তো জোজো, এই মেয়েটার মুখটা ঠিক চাঁদের মতো সুন্দর নয়? বলার সময় সন্তু একটা ভুরু সামান্য কাঁপালো। তাতে বুঝে গিয়ে জোজো বলল, হ্যাঁ, অবিকল পূর্ণিমার চাঁদের মতন। আমরা এখন থেকে দেবলীনাকে চন্দ্রিমা বলে ডাকবো। এই, ভালো হবে না বলছি। আমিও তাহলে তোদের এমন খারাপ নাম দেব। তুই আমাকে বললি বেগুন ভাজা আর জোজোকে বললি জমদূত, এর চেয়ে খারাপ আর কি হতে পারে? আমরা কিন্তু তোর একটা ভালো নাম দিয়েছি। তোকে নিয়ে কবিতা লিখলে ভালো মিলও দেয়া যাবে। এই তন্দিমা, ভঙ্গিমা, কাঁদিসনিমা। দেবলীনা চটি পড়ে নিয়ে দৌড়ে বেরিয়ে যেতে গেল। সন্তু বলল, ধর ধর জোজো। সদর দরজায় পৌঁছবার আগেই দেবলীনাকে ধরে ফেলল জোজো। কিরে, কোথায় যাবি? জোজোর হাত থেকে বেরোনো অত সহজ নয়। ছেড়ে দে, ছেড়ে দে বলছি আমায়। এই সময় সিঁড়ি দিয়ে নেমে এলেন কাকাবাবু। শার্ট, প্যান্ট, জুতো পরা। বাইরে বেরোচ্ছেন বোঝা গেল। মুখখানা গম্ভীর। সন্তু ঘড়ির দিকে তাকালো। আমি ন্যাশনাল লাইব্রেরি যাচ্ছি। বৌদিকে বলিস একটু দেরি করেই ফিরবো, সবাই যেন খেয়ে টেয়ে নেয়। তুমি কফি খাবে না? না, দরকার নেই। রাজা, তুমি বেরোচ্ছ? একটু বসে যাও,
গরম গরম লুচি ভাজছি, খেয়ে যাও দুখানা। লুচি? না না, এখন লুচি টুচি খাবো না। দেবলীনা জোজোর কাছ থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, কাকাবাবু, তুমি আমাকে হাজরার মোড়ের বাসে তুলে দেবে? লিনা, তুই চলে যাবি মানে? তুই তো লুচি খাবি বললি। এমের রাগ হয়েছে, দুখানা বেশি খাবে। কাকাবাবু ক্রাচ দুটো বগলে লাগিয়ে নিলেন। সন্তু জিজ্ঞেস করল, আলামদা এলে কিছু বলতে হবে? আমি তো তাকে আসতে বলিনি। যদি তার নিজের কিছু বলার থাকে তো শুনে নিস। কাকাবাবু বেরিয়ে যাওয়ার পর জোজো বলল, কি ব্যাপার বলতো সন্তু? কাকাবাবুর মেজাজ খুব খারাপ মনে হলো। আমার দিকে একবার তাকালেনও না। তুমি কি এমন ইম্পর্ট্যান্ট লোক যে তোমার দিকে তাকাতেই হবে? তা তুই তো খুব ইম্পর্টেন্ট, তোর সাথেও তো কথা বললেন না। সকাল থেকে এই কাকাবাবুর মেজাজটা খাট্টা হয়ে আছে। খুব রেগে আছেন পুলিশদের ওপর। কেন? ঠিক বুঝতে পারছি না, বুঝলি। কাগজের একটা খবর পড়ে, খুবই ছোটোখাটো ব্যাপার, হাসপাতাল থেকে দুজন কয়েদি পালিয়ে গেছে। সে খবরটা তো আমিও পড়েছি। অদ্ভুত নাম, ভোগলু আর খণ্ডগিরি। ভোগলু না, ভাঙলু। খণ্ডগিরি না, ছোটগিরি। সে যাই হোক, লোক দুটো পালিয়েছে তো কাকাবাবু রেগে যাবেন কেন? কাকাবাবুই কি ওই লোক দুটোকে ধরিয়ে দিয়েছিলেন? না, তাহলে তো আমি জানতাম। মা দুটো বড় প্লেট ভর্তি লুচি আর বেগুন ভাজা এনে রাখলেন টেবিলের ওপর। বললেন, গরম গরম খেয়ে নাও। মাত্র এই কখানা? মাসিমা আরো ভাজুন কিন্তু। খেতে শুরু করো তো। এই, তুই হাত না ধুয়ে খেতে শুরু করলি যে? লেডি চন্দ্রিমা, তুমি আমার হয়ে তোমার দুটো হাত ভালো করে ধুয়ে এসো, তাতেই হবে। সামনে আবার গরম গরম লুচি দেখলে আমার এক সেকেন্ডও তর্স হয় না আর কি। ঠিক 5 মিনিট পরেই এসে উপস্থিত হলেন রফিকুল আলম। তিনি সন্তুদের দিকে তাকিয়ে হেসে হাত তুলে সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই যাচ্ছিলেন, সন্তু তাকে ডেকে বলল, আলামদা, এখানে এসে বসুন। লুচি খাবেন? একটু দাঁড়াও, আগে কাকাবাবুর সঙ্গে দেখা করে আসি। কাকাবাবু তো বেরিয়ে গেলেন একটু আগে। এ হে, আমার দেরি হয়ে গেল। পার্ক স্ট্রিটে এমন জ্যাম ছিল, কাকাবাবু এর মধ্যেই বেরিয়ে গেলেন। নিশ্চয়ই খুব রেগে আছেন আমার উপর। তা একটু রেগে আছেন ঠিকই। আচ্ছা, সন্ধেবেলায় এসে ক্ষমা চেয়ে নেব। খাবার টেবিলের কাছে এসে বললেন, আমি ব্রেকফাস্ট করে এসেছি, তবু লুচি দেখে লোভ হচ্ছে। তবে একখানা খেয়েই দৌড়তে হবে, অনেক কাজ। পুলিশরা কি আর স্বর্গে যায়? তাদের জন্য নরকে আলাদা জায়গা করা আছে। আলামদা, ভাঙলু আর ছোটগিরি এই দুজন কিসের জন্য ধরা পড়েছিল? উফ, সন্তু, সকালবেলায় ওরকম বিচ্ছিরি বিচ্ছিরি নাম উচ্চারণ করো না তো। ভালো কিছু বলো। ওরা কারা? ওই যে দুজন হাসপাতাল থেকে পালিয়েছে? ও হ্যাঁ হ্যাঁ, কাগজে পড়েছি বটে, কিন্তু ওদের নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? আমার নয়, কাকাবাবুর। ওই খবরটা পড়েই তো তিনি পুলিশের ওপর রেগে গেলেন। তাই নাকি? এই রে, আমি তো ওদের বিষয়ে বিশেষ কিছু জানি না। সে কি, আপনি এত বড় অফিসার, আপনি সব খোঁজ রাখেন না? আরে, সব ছোটোখাটো ব্যাপার নিয়ে তো মাথা ঘামাতে পারি না। অন্য অফিসাররা দেখেন, পরশু একটা বিরাট ব্যাংক ডাকাতি হয়েছে জানো তো? হ্যাঁ জানি, পার্ক সার্কাসে না, 20-22 লাখ। তাই নিয়েই খুব ব্যস্ত আছি। একজন ডাকাতও ধরা পড়েছে, তাকে কাল জেরা করেছি প্রায় সারা রাত ধরে। একটা ডাকাত ধরা পড়েছে? তাকে কিরকম দেখতে? এর মধ্যে দুটো লুচি খেয়ে ফেলেছে রফিকুল। মা আরো লুচি এনে দিলেন। কিরকম দেখতে? ভালোই চেহারা, ওই 25-24 বছর বয়স, প্যান্ট শার্ট পরা, খানিকটা লেখাপড়াও জানে। ওর ডাক নাম কোচি, ভালো নাম হলো গোপাল। সারা রাত ধরে কি জেরা করলেন? এই টাকাগুলো কোথায় লুকিয়েছে, তার সঙ্গী সাথীরা কোথায়, এই সব। খুব মারলেন তাকে? একটু আত্র তো মারতেই হয়, মানে ভয় দেখাতে হয় আর কি। কিছু স্বীকার করলো? আরে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে, ওদের মার খাওয়ার অভ্যেস আছে। মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাওয়ারও ভান করে। ভান করে? সত্যি সত্যি অজ্ঞান হয় না? 2বার ভান করার পর আমাদের এত রাগ হয়ে যায়,
যে সত্যি সত্যি মেরে অজ্ঞান করে দিতে ইচ্ছা। শেষ পর্যন্ত আমি বললাম, দেখ কচি, তুই যেমন ধরা পড়েছিস তেমনি তোর সঙ্গী সাথীরাও ঠিকই ধরা পড়বে শেষ পর্যন্ত। টাকাগুলো তো ভোগ করতে পারবি না, তবু তোরা বোকার মতো কেন এরকম কাজ করতে যাস? সব ডাকাত ধরা পড়ে? বেশিরভাগই, 99%। অথবা ওরা নিজেদের মধ্যে মারামারি করেই মরে। সব ডাকাত ধরাও পড়ে? তা তো জানতাম না। ডাকাতির খবর যেমন ফলাও করে কাগজে বেরোয়, ধরা পড়ার খবরগুলো তেমন ভাবে বেরোয় না। তবে জোজো বাবু, তোমার যদি ভবিষ্যতে ডাকাতি করার প্ল্যান থাকে তাহলে জেনে রেখো, বাকি জীবনটা তোমায় নির্ঘাত জেলেই কাটাতে হবে। ডাকাতি ফাকাতি আমার দাঁতে পোষাবে না। আমি একটা হীরের খনি আবিষ্কার করব। সে খনিটা কোথায় আছে তাও মোটামুটি জেনে গেছি। চমৎকার, তখন আমাকে সঙ্গে নিও কিন্তু। হঠাৎ প্রসঙ্গ বদলে রফিকুল সন্তুকে জিজ্ঞেস করলেন, কাকাবাবু কেন ওই হাসপাতাল থেকে পালানো কয়েদি দুটো সম্পর্কে জানতে চাইছেন তা তুমি বলতে পারো কি? না, আমারও অদ্ভুত লাগছে। ওই ছিঁচকে চোর দুটোর কি সৌভাগ্য! হ্যাঁ, কাকাবাবুর মতো অমন মানুষ ওদের সম্পর্কে কৌতূহলী হয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যের মধ্যে সব খবর নিয়ে আসছি কাকাবাবুর কাছে। দেরি করে আসার জন্য তুমি আমার হয়ে একটু মাপ চেয়ে নিও। সেই যে সকালবেলা এসেছে দেবলীনা, সারাদিন তার বাড়ি ফেরার নাম নেই। তার বাবা টেলিফোন করেছে 2 বার, সে বলে দিয়েছে কাকাবাবুর সঙ্গে দেখা না করে যাবে না। কাকাবাবু দুপুরে ফেরেননি। এরকম হয় মাঝে মাঝে। একবার ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা শুরু করলে ফেরার কথা তার আর মনে থাকে না। দুপুরে কিছু খেতেও ভুলে যান। অবশ্য এমনিতেই তার খাওয়া খুব কম। বাড়িতে থাকলেও দুপুরবেলা খান শুধু একটা স্যান্ডউইচ আর কফি। ছুটির দিনে জোজো সারাদিন সন্তুর সঙ্গেই কাটায়। ওরা একসঙ্গে বই পড়ে, কবিতা মুখস্থ করে, নানান রকম খেলাও করে। দেবলীনা থাকলেই ঝগড়া হয় অনবরত। সন্তু আর জোজো ইচ্ছে করে মিষ্টি মিষ্টি কথা বলে দেবলীনাকে রাগায়। তবে বেশি রাগালেই মুশকিল। তখন দেবলীনা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, রাস্তা দিয়েও দৌড়ায়। তখন সন্তু আর জোজোকেই ছুটে গিয়ে ধরে আনতে হয়। দেবলীনার নিরুদ্দেশ হয়ে যাওয়ার স্বভাব আছে। এর মধ্যে অন্তত 5 বার সে বাড়ি থেকে পালিয়েছে। পুলিশের সাহায্য নিয়ে তাকে খুঁজে বার করা হয়েছে। একবার তো সে একা একাই ট্রেনে চেপে দুর্গাপুর চলে গিয়েছিল। দেবলীনার একটা মুশকিল, সে বাংলা বই তেমন পড়েনি। সন্তু আর জোজো যখন কোনো বাংলা গল্প কিংবা কবিতা নিয়ে কথা বলে, তখন দেবলীনা অনেক কিছুই বুঝতে পারে না। রেগে গিয়ে ওদের থামিয়ে দেওয়ার চেষ্টা করে। দেবলীনার অবশ্য একটা গুণ আছে, যা সন্তু কিংবা জোজোর নেই, সে চমৎকার ছবি আঁকে। কিন্তু সেটা তার মুডের ব্যাপার, যখন তখন কেউ বললেও আঁকবে না। 3 তলায় সন্তুর ঘরের একটা দেওয়াল জুড়ে একটা বোর্ড আছে, তাতে নানান রকম ছবি ও লেখা সাঁটা থাকে। সেগুলো বদলেও যায় মাঝে মাঝে। অনেক সময় প্রশ্নও থাকে। যেমন সন্তু একটা কাগজে বড় বড় করে লিখল, ঘ্যাঘো ভূত। তারপর দুজনকে জিজ্ঞেস করলো, একে তোরা কেউ চিনিস? আমি তো চিনি, এই মেয়েটাকে জিজ্ঞেস কর। কি বিচ্ছিরি নাম! ভূতের নাম সুচ্ছিরি হয় নাকি? ওরা এরকম নামই পছন্দ করে। ভূতকে আমি কিভাবে চিনবো? ভূত বলে আবার কিছু আছে নাকি? এটা গল্পের বইয়ের ভূত। ঘ্যাগো ভূত খুব বিখ্যাত। কি গল্পটা শুনি? ওসব চলবে না। গল্প তো শোনে বাচ্চারা কিংবা যারা লেখাপড়া শেখে না। নিচে পড়ে নে, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা চমৎকার সব ভূতের গল্প আছে। লেখকের নামটাও এমন বাজে, আমি ওসব পড়তে পারবো না। ভূত বলে কিছু নেই। আমিও আগে বিশ্বাস করতাম না রে, কিন্তু একবার শ্রীলঙ্কায় গিয়ে কি দেখেছি জানিস? নিজের চোখে একেবারে সচক্ষে যাকে বলে। তুই ভূত দেখেছিস? কিরকম শুনি? এই রাত্রি না হলে ভূতের গল্প ঠিক জমে না। এখন তো সবাই সন্ধে। তা হোক, এখনই বল। যারা বলে ভূতে বিশ্বাস করি না, তারাই বেশি বেশি ভূতের গল্প শুনতে চায়। যাই হোক, সংক্ষেপে বলছি। নো, নট সংক্ষেপে, পুরোটা। ঠিক 2 বছর আগে সেপ্টেম্বর মাসে বাবার সঙ্গে কলম্বোয় গিয়েছিলাম। ওই ক্রিকেট খেলোয়াড় রণতুঙ্গার বউয়ের খুব পেটে ব্যথা আর কি। তো কোনো ডাক্তারই কিছু করতে পারছে না। অস্ট্রেলিয়ায় গিয়েও
গল্পে বাধা পড়ল। এই সময় রফিকুল আলম এলেন। ঢুকতে ঢুকতে বললেন, আরে ত্রৈলোক্যনাথের গল্প, হ্যাঁ পড়েছি, দারুণ মজার। তুই ছাড়া সবাই পড়েছে। তোর গল্পটা থেমে গেল, এখন বল। যা, এখন অনেক সময় লাগবে, এখন বলা যাবে না। কাকাবাবু সাদা পাঞ্জাবি আর পাজামা পরে এসে বসলেন নিজের চেয়ারে। সকালবেলার মতন তার মুখের বিরক্তি ভাবটা নেই, বরং দেবলীনা আর জোজোর মুখের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, সকালবেলাতেও তো তোমাদের দেখে গেলাম, সারাদিন খুব গল্প হচ্ছে বুঝি? তুমি এত দেরি করে ফিরলে কেন? আমি তো তোমার সঙ্গেই গল্প করতে এসেছি। তাহলে তো খুব অন্যায় হয়েছে, আগে ফেরাই উচিত ছিল। কাকা বাবু, আমাকে মাফ করবেন, সকালবেলা পৌঁছতে বড্ড দেরি হয়ে গেল। কাকাবাবু ওর মুখের দিকে কয়েক পলক তাকিয়ে রইলেন, তারপর আস্তে আস্তে বললেন, তোমার মাপ চাইবার কিছু নেই, কলকাতার রাস্তায় দেরি তো হতেই পারে। সকালবেলা একটা খবর পড়ে আমার মেজাজটা খুব খারাপ হয়ে গিয়েছিল বুঝলে। জানি এতে তোমার কোনো দায়িত্ব নেই। ওই লোক দুটোর সঙ্গে আমার কথা বলার খুব ইচ্ছে ছিল, তার আগেই তারা পালিয়ে গেল। যে কনস্টেবলটি হাসপাতালে রাত্রিরে পাহারায় ছিল সে ঘুমিয়ে পড়েছিল, আর সেই সুযোগেই ওরা পালায়। কনস্টেবলটিকে অবশ্য সাসপেন্ড করা হয়েছে। ওর নামটা কি যেন? বিমল দুবে। আর যে আসামি দুজন পালিয়েছে তাদের আসল নাম শেখ গোলাম নবী আর গিরিনাথ দাস। তারা ধরা পড়েছে টালিগঞ্জের এক বস্তিতে। ওরা নিজেদের মধ্যে যেসব ডাকনাম চালু করে তার বিশেষ মানে থাকে। যার নাম ভাঙলু সে নিশ্চয়ই ভাঙচুর করা এক্সপার্ট, তালা ভাঙতে পারে, মানুষের মাথাও ভেঙে গুড়িয়ে দিতে পারে। আর ওদের কারো নাম ছোট গিরি হলে বুঝতে হবে গিরি নামে নিশ্চয়ই দলে আরেকজন আছে, সে বড় গিরি। ওরা অবশ্য ছোটখাটো ক্রাইমই করে, বাংলাদেশ বর্ডারে চোরাচালান, মানুষ পারাপার, চোরাই জিনিস বিক্রি, এই সব। খুন কিংবা ডাকাতির অভিযোগ তা নেই ওদের নামে। তুমি মোটেই সব খবর জানো না। ভয়ঙ্কর কোনো খুনি কিংবা ডাকাতের চেয়েও ওরা বড় অপরাধী। যারা ছোট ছোট শিশুদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে তারা সমাজের সব থেকে বড় শত্রু। তাদের অতি কঠিন শাস্তি দেওয়া উচিত। জিনিসপত্র চোরাচালানের চেয়েও ওদের আসল কাজ ছোট ছেলে মেয়েদের বিক্রি করা। এবার ওরা বাংলাদেশ থেকে চুরি করে এনে 1 ডজন বাচ্চাকে বিক্রি করে দিয়েছে। সে বাচ্চাদের বয়স মাত্র 6-7 বছর। অত বাচ্চাদের এখানে কে কেনে? ওদের চোখ কানা করে কিংবা ওই হাত পা কেটে ওই রাস্তার ভিখিরি বানায়, তাই না? না না, ওসব আগে হতো, এখন আর হয় না। আরব দেশের লোকদের কাছে এই বাচ্চাদের বিক্রি করে দিলে অনেক বেশি লাভ হয়। আরব দেশের লোকেরা ওদের নিয়ে কি করে? শুনলে তুমি ভয় পাবে না তো? ওখানে উটের দৌড় প্রতিযোগিতা হয়, ঘোড়দৌড়ের মতন। ঘোড়দৌড়ে জকিরা ঘোড়া চালায়, উটের দৌড় কিন্তু সেরকম নয়। প্রত্যেকটা উটের পিঠে একটা করে বাচ্চা ছেলেকে বসিয়ে দেওয়া হয়, তারপর চাবুক মারলেই উটগুলো দৌড়তে শুরু করে। বাচ্চাগুলো ভয়ে চিৎকার করে, কাঁদে, তাই দেখে লোকেরা আনন্দ পায়। অনেক বাচ্চা তো উটের পিঠ থেকে ছিটকে পড়ে গিয়ে মরেও যায়। আর শুনতে চাই না, আর না, আর শুনতে চাই না। ওর সামনে বলাটা ঠিক হয়নি। আমায় মাফ করবেন, আমি একটা ব্যাংক ডাকাতির কেস নিয়ে খুব ব্যস্ত ছিলাম, তাই এই ব্যাপারটা ঠিক জানতাম না। ব্যাংক ডাকাতির চেয়ে এটা আরো বড় অপরাধ নয়? দেবলীনা মুখ থেকে হাত সরালো, তার গাল বেয়ে কান্না গড়াচ্ছে। সে ধরা গলায় বলল, কাকা বাবু, মানুষ এত নিষ্ঠুর কেন হয়? কিছু কিছু মানুষ বড় নিষ্ঠুর হয়। রোমান আমলে স্টেডিয়ামের মধ্যে ক্ষুধার্ত সিংহের সামনে কৃতদাসদের ছেড়ে দেওয়া হতো, হাতে একটা অস্ত্র দিয়ে। সিংহের সঙ্গে কোনো মানুষ পারে বলতো? সিংহ সেই লোকটাকে মেরে কামড়ে কামড়ে খেত, আর হাজার হাজার মানুষ তাই দেখে আনন্দ পেত। তারপর কত বছর কেটে গেছে, মানুষ অনেক সভ্য হয়েছে, তবু অনেক মানুষের মধ্যে সেরকম নিষ্ঠুরতা এখনো রয়ে গেছে। আরব দেশের যারা এই বাচ্চাদের নিয়ে উটের দৌড় করায় তাদের অপরাধ তো আরও বেশি, তাদেরই শাস্তি দেওয়া উচিত। তা ঠিক, কিন্তু অন্য দেশের লোকদের শাস্তি দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই। আমাদের দেশ যাতে শিশু বিক্রি বন্ধ করে আমরা সেই চেষ্টাই করতে পারি। এর একটা বিরাট চক্র আছে। এই ভাঙলু আর ছোটগিরি তো সামান্য চুনোপুটি, ওরা সেই চক্রের একটা অঙ্গ।
ওদের জেরা করে সেই চক্রটা ভেঙে দেব ভেবেছিলাম। ওদের দুজনকে আবার ঠিক ধরে ফেলবো। আজকে কাগজে খবর বেরিয়েছে, তার মানে ওরা পালিয়েছে গত পরশু রাতে। মাঝখানে তো প্রায় 2 দিন কেটে গেছে। এখন ওরা এমন জায়গায় ঘাপটি মেরে থাকবে যে পুলিশ কিছুতেই সন্ধান পাবে না। তবু আমি কথা দিচ্ছি, যথাসাধ্য চেষ্টা করে। দেরি হয়ে যাবে রফিকুল, দেরি হয়ে যাবে। আচ্ছা, যে পুলিশটাকে সাসপেন্ড করা হয়েছে তার কি যেন নাম বললে? বিমল দুবে। সে কোথায় থাকে? ওই আলিপুর পুলিশ লাইনের ব্যারাকে। একটুক্ষণ চুপ করে থেকে কিছু চিন্তা করে কাকাবাবু বললেন, সাসপেন্ড হওয়া মানে তো আর কিছুদিন ডিউটিতে না গিয়ে বাড়িতে বসে থাকা। সেখানে গিয়ে কোনো লাভ হবে না। কলকাতা শহরে ওই বিমল দুবের কোনো আত্মীয় স্বজন আছে কিনা একবার খোঁজ নাও তো। খুব সম্ভবত কেউ আছে। আমি এক্ষুনি জেনে নিচ্ছি। পকেট থেকে ফোন বার করে তিনি কার সঙ্গে যেন কথা বলতে লাগলেন। একটু পরে ফোন বন্ধ করে তিনি কাকাবাবুকে বললেন, আপনি ঠিক ধরেছেন, ওর ছোট বোনের স্বামী মাখনলাল আছে এখানে। ডালহাউসের একটা অফিসে কেয়ারটেকারের কাজ করে। জিপি ওর খুব কাছেই, সেখানেই কোয়ার্টার। তোমার সঙ্গে তো গাড়ি আছে, চলো সেখানে একবার ঘুরে আসা যাক। আমিও যাব। তুমি কোথায় যাবে? সন্ধে 7:30 বেজে গেছে, কিন্তু এবার তোমার বাড়ি ফেরা উচিত। তোমার বাবা চিন্তা করবেন। আমি যাবই যাবই যাবই, আমি যাব। না না, সেখানে তো তেমন কিছু দেখার থাকবে না। হয়তো লোকটাকে বাড়িতেই পাওয়া যাবে না। আমি যাব। এই এক পাগলি মেয়ে আমার। চলো তবে সবাই মিলেই যাওয়া যাক। যদি কিছু পাওয়া না যায় তাহলে গঙ্গার ধারটায় না হয় একটু বেরিয়ে আসা যাবে। যদিও নতুন নাম হয়েছে বিনয় বাদল দীনেশ বাগ, সংক্ষেপে বিবাদী বাগ, তবু লোকের মুখে মুখে এখনো ডালহৌসি স্কোয়ার নামটাই চলে। ইংরেজরা এদেশ ছেড়ে চলে গেছে কত বছর আগে, এখনো রয়ে গেছে তাদের অনেক চিহ্ন। দিনের বেলায় এই অফিস পাড়ায় কত ব্যস্ততা থাকে, কত মানুষজন, কত গাড়ি, কত রকমের আওয়াজ। সন্ধ্যের পর ফাঁকা, একেবারে শুনশান। একটা বেশ মস্ত বড় চাঁদ উঠেছে। লাল দিঘির জলেও সেই চাঁদটা তুলছে। অফিস বাড়িটা খুঁজে পেতে দেরি হলো না। পুরো বাড়িটা অন্ধকার, শুধু আলো জ্বলছে পিছনের কেয়ারটেকারের ঘরে। সেখানে দারোয়ান আরও কয়েকজন থাকে। সামনের ছোট্ট বারান্দায় একটা তোলা উনুনে রুটি সেঁকছে একজন, তার খালি গায়ে মোটা একটা পইতে। একসঙ্গে একজনের একটা দল আসতে দেখে সেই লোকটি কৌতূহলী হয়ে চেয়ে রইল। কাছে এসে কাকাবাবু বললেন, রুটি সেঁকার গন্ধটা কিন্তু চমৎকার লাগে। তুমি মাখনলাল নাকি? লোকটি নিঃশব্দে দুদিকে মাথা নাড়ল। মাখনলাল তো থাকে এখানে, সে কোথায়? লোকটি এবারেও মুখে কিছু না বলে আঙুল দিয়ে দেখিয়ে দিল বারান্দার কোণের ঘরে। সে ঘরের দরজায় এর মধ্যেই একজন এসে দাঁড়িয়েছে। এই লোকটিরও খালি গা, বেশ একখানা ভুঁড়ি আছে, মাঝবয়সী, মালকোঁচা মেরে ধুতি পরা, তাকিয়ে আছে ভুরু কুঁচকে। এগিয়ে গিয়ে কাকাবাবু জিজ্ঞেস করলেন, তুমি মাখনলাল? হ্যাঁ, আপনারা কোথা থেকে আসছেন? ভবানীপুর থেকে, কিংবা লালবাজার বলতে পারো। বিমল তোমার কে হয়? বিমল? কে বিমল? অনেক বিমল আছে। বিমল দুবে পুলিশে কাজ করে। তার বোনকে তুমি বিয়ে করনি? ও, সেই বিমল। হঠাৎ তার কথা জিজ্ঞেস করছেন কেন? সে কি মাঝে মাঝে আসে তোমার এখানে? না তো, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কেন, ঝগড়া হয়েছে নাকি? হ্যাঁ, এসব কথা কেন জিজ্ঞেস করছেন আমি কিছু বুঝতে পারছি না। সে কি কিছু করেছে? আমি অনেক দিন তার কোনো খোঁজ খবর রাখি না। 2-1 দিনের মধ্যে সে তোমার কাছে আসেনি? না। তুমি দরজা আটকে দাঁড়িয়েছো কেন? আমরা একটু ভেতরে গিয়ে বসবো, জল খাবো, তোমার সঙ্গে আরো কথা আছে। আসুন আসুন। লোকটি সরে দাঁড়ালো। ঘরটা বেশ বড়, একপাশে একটা চৌকি পাতা, শুধু একটা মোড়া ছাড়া আর কোনো বসার জায়গা নেই।
ক্যালেন্ডার থেকে কাটা অনেক ঠাকুরদেবতার ছবি দেওয়ালে সাঁটা রয়েছে। থালা, বাসন, হাঁড়িকুড়ি ঘরের এক কোণে জড়ো করা। তার পাশে আলনায় ঝুলছে জামা কাপড়। ঘরের চারিদিকে চোখ বোলাতে বোলাতে কাকাবাবু বললেন, কই হে, এক গ্লাস জল খাওয়াও তো। লোকটি কুঁজো থেকে একটা কাঁসার গেলাসে জল গড়িয়ে এনে দিল। কাকাবাবু গেলাসটা নেওয়ার সময় লক্ষ্য করলেন মাখনলালের হাত একটু একটু কাঁপছে। জলে একটি মাত্র চুমুক দিয়ে কাকাবাবু জিজ্ঞেস করলেন, তোমার বউ থাকে না এখানে? থাকে, এখন নেই। কোথায় গেছে? বাপের বাড়ি? না, হাসপাতালে আছে। তার টাইফয়েড হয়েছে। কোন হাসপাতালে? যেখানে বিমল দুবে পাহারায় ছিল? বিমল কোথায় পাহারায় ছিল তা আমি জানি না। আচ্ছা, তা তোমার বউ কোন হাসপাতালে আছে? পিজিতে। কাকাবাবু রফিকুলের দিকে তাকিয়ে ভুরু নাচালেন। তিনি মাথা নাড়লেন দুবার। কাকাবাবু সন্তুদের জিজ্ঞেস করলেন, তোরা কেউ জল খাবি? আর কারো তেষ্টা পায়নি। কাকাবাবু হঠাৎ আলনার পাশের একটা বড় মাটির জালার দিকে ক্রাচটা তুলে বললেন, এটার মধ্যে কি আছে? চাল আছে। সস্তার সময় আমি চাল কিনে রাখি। তুমি বুঝি রুটির চেয়ে ভাত বেশি পছন্দ করো? আমি দুবেলাই ভাত খাই। আমার বউ ভাত ভালোবাসে। বেশ, আমিও ভাত ভালোবাসি। সেদ্ধ চাল না আতপ চাল? খানিকটা চাল তুলে নিয়ে পরীক্ষা করে দেখলেন। মাখনলালের দিকে তাকিয়ে যেন অকারণেই হাসলেন একটু। তারপর সন্তুকে বললেন, সন্তু, এটার মধ্যে হাত ডুবিয়ে দেখ তো, চাল ছাড়া আর কি আছে। মাখনলাল সন্তুকে বাধা দিতে আসতেই তিনি ক্রাচটা তুলে তার মুখের সামনে আটকালেন। সন্তুর জ্বালাটার মধ্যে অনেকখানি হাত ঢুকিয়ে একটা কাগজের প্যাকেট বার করে আনলো। তার মধ্যে গোছা গোছা টাকা। কাকাবাবু হাসিটা চওড়া করে বললেন, কি করে বুঝলাম বলো তো রফিকুল? মাখনলালের হাত কাঁপছে আর বারবার এই জ্বালাটার দিকে না তাকিয়ে পারছিল না সে। সেটা আমিও লক্ষ্য করেছি। ওর ভাবভঙ্গি দেখেই বোঝা গিয়েছিল। ওহে মাখনলাল, তোমার তো দেখছি অনেক টাকা। ব্যাংকে না রেখে চালের মধ্যে রেখেছো কেন? তাতে কি ভাতের স্বাদ আরো ভালো হয়? মাখনলালের মুখখানা শুকিয়ে গেছে। সে কোনো কথা বলতে পারল না। সবই 500 টাকার নোট, অন্তত 25-30 হাজার টাকা হবেই। রফিকুল এগিয়ে এসে মাখনলালের কাঁধে হাত রেখে বন্ধুর মতো জিজ্ঞেস করলেন, এগুলো তোমার নিজের টাকা না কেউ রাখতে দিয়েছে? ও টাকা আমার নয়, আমার নয়। ওখানে কে রেখেছে আমি জানি না। চুপ! ফের মিথ্যা কথা বলছিস। ভূতে এসে তোর ঘরে টাকা রেখে গেছে। তাহলে তো ভালোই হলো। ও বলছে টাকাটা ওর নয়, কে রেখে গেছে তাও জানে না। তাহলে টাকাগুলো আমরাই নিয়ে যেতে পারি। বিমল দুবের সঙ্গে তোর পিজি হাসপাতালে দেখা হয়নি? আমি তার সঙ্গে কথা বলি না। ঝগড়া হয়েছে? তোর বউ কথা বলে? সে বলতে পারে। টাকাটা বিমল তোকে কিংবা তোর বউকে রাখতে দিয়েছে, তাই না? সাবধান, সত্যি করে বল। দরজার কাছ থেকে কি সরে গেল? ধরো তো লোকটাকে। সন্তু আর জোজো ছুটে বেরিয়ে গেল। সত্যি একজন লোক দৌড়ে পালাচ্ছে। ওরা দুজন আরো জোরে ছুটে জাপটে ধরল লোকটাকে। সে দুহাতে ঘুষি চালাতে লাগলো। রফিকুলও বেরিয়ে এসেছে। কড়া গলায় বললেন, এই এদিকে আয়, হাত দুটো তুলে রাখ। লোকটি সঙ্গে সঙ্গে সন্তুদের ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়ালো আর পায়ে পা ঠুকিয়ে স্যালুট করলো রফিকুলকে। রফিকুল জিজ্ঞেস করলেন, এই যে চাঁদু, পালাচ্ছিলে কেন? স্যার, আপনাকে দেখে ভয় পেয়েছিলাম। তোমার নাম বিমল দুবে? ইয়েস স্যার। মাখনলাল তোমার ভগ্নিপতি? ইয়েস স্যার। মাখনলাল যে বলল তোমার সঙ্গে তার ঝগড়া, তবু তুমি এখানে এসেছিলে কেন? আমার বোনের অসুখ, তার খবর নিতে এসেছিলাম। ঘরের মধ্যে চলো। এবার আসল কথাটা বলো দেখি। তুমি ঘুষ খেয়ে হাসপাতালের বন্দি দুটোকে পালাবার সুযোগ করে দিয়েছো? ঘুষ? না স্যার, আমাকে কেউ ঘুষ টুস দেয়নি।
আমি ঘুমিয়ে পড়েছিলাম। সেটা আমার অন্যায় হয়ে গেছে। আমার ঘুমের মধ্যে আসামি দুটো পালিয়েছে। তাহলে এই টাকাগুলো এখানে এলো কি করে? আমার বোন ওই একই হাসপাতালে আছে। সে বলেছিল কে যেন তার বিছানায় একটা টাকার বান্ডিল ফেলে গেছে। আমার বোন জিজ্ঞেস করেছিল টাকাটা দিয়ে কি হবে। আমি বলেছিলাম সে তোমরা যা ইচ্ছে করতে পারো, আমি কিছু জানি না। মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা। ও টাকা আমি ছুঁইনি, কিছুই জানি না। ও নিশ্চয়ই কখনো এসে টাকাটা এখানে লুকিয়ে রেখে গেছে। বাজে কথা। আমি 7 দিনের মধ্যে এ বাড়িতে আসিনি। তুই তুই পরশুই এসেছিলি না? হুম, আমি তখন গোসল করতে গিয়েছিলাম, দরজা খোলা ছিল। চুপ! দুজনের মিথ্যে কথা বলার প্রতিযোগিতা আমরা দেখতে চাই না। কি হয়েছে আমরা বুঝে গেছি। বিমল, এই দেয়ালের কাছে এসে দাঁড়াও, আমার দিকে তাকিয়ে থাকো, চোখের পলক ফেলবে না। আমার একটা অন্য খবর জানা দরকার। যা জিজ্ঞেস করছি সত্যি উত্তর দেবে। জোজো ঠিকই বলেছে, পরশু রাত পর্যন্ত অপেক্ষা করা ঠিক হবে না। কাল কেন, আজই এখন গিয়ে দেখা যেতে পারে। হাসপাতালের পাশে ভাতের হোটেল, খুঁজে পাওয়া শক্ত হবে না। বিমলের চোখে মুখে জলের ছিটে দিতেই সে ধর্মর করে উঠে বসল। ভ্যাবা চাকা খাওয়ার মতন বলল, কি হয়েছে? কি হয়েছে? অনেক কিছুই হয়েছে। আপাতত কয়েকদিন তোমায় থানায় বন্দি থাকতে হবে। দেবলীনা এর পরেও বারাসাতে যাওয়ার জন্য আবদার ধরল। কাকাবাবু তা গ্রাহ্য করলেন না। জোজোকে বললেন ওকে বাড়ি পৌঁছে দিতে। তারপর বিমলকে কাছাকাছি একটা থানায় জমা দিয়ে রফিকুলের গাড়ি ছুটল বারাসাতের দিকে। বারাসাত হাসপাতালের আশেপাশে ওষুধের দোকান নেই, ভাতের হোটেল একটি মাত্র। খুঁজে বের করতে অসুবিধা হলো না। রফিকুলের গাড়িটা পুলিশের জিপ নয়, এমনি সাধারণ অ্যাম্বাসেডার, দেখলে চেনা যাবে না। তবু গাড়িটা রাখা হলো খানিকটা দূরে। সন্তু, রফিকুল আর কাকাবাবু হেঁটে এসে ঢুকলেন সেই হোটেলে। রাত 9:30 বাজে। ভেতরে বেশি ভিড় নেই, একটাই লম্বা মতন ঘর, দরজার সামনেই কাউন্টার। সেই কাউন্টারে বসে আছেন একজন মহিলা। বয়স হবে 34-35, বেশ সপ্রতিভ ভাবভঙ্গি। খদ্দেরের কাছ থেকে টাকা পয়সা সেই বুঝে নিচ্ছে। একটা খালি টেবিল বেছে নিয়ে ওরা বসে পড়লেন। কাকাবাবু বললেন, কিরে সন্তু, কি খাবি বল? মফস্বলের এইসব ছোটখাটো হোটেলের রান্না অনেক সময় বেশ ভালোই হয়, বাড়ির থেকে অন্য রকম। রফিকুল, এখানেই আমরা ডিনারটা সেরে নিই তাহলে। হ্যাঁ কাকাবাবু, মানে ওই আমার ওই দোকানের খাবার ঠিক সহ্য হয় না। আমি বরং নাই বা খেলাম। আহা, খাও খাও, একদিন খেলে কিছুই হবে না। পাশের টেবিলে দেখো, বাঁধাকপির তরকারি আর কত বড় পাবদা মাছ খাচ্ছে। আমিও ওই দুটোই খাবো। আমি খাবো মাটন কারি আর বেগুন ভাজা। রফিকুল খুব অনিচ্ছা সত্ত্বেও মুরগির ঝোল খেতে রাজি হলেন। একজন লোক এসে অর্ডার নিয়ে গেল। কাকাবাবু আর চোখে কাউন্টারের দিকে তাকিয়ে বললেন, বিমল, এই মহিলাটির কথাই বলেছে মনে হচ্ছে। আর ভাতের হোটেল নেই, এখানকার ম্যানেজার ও মহিলা দুটোই মিলে যাচ্ছে। আচ্ছা কাকাবাবু, এই যে মহিলা হোটেল চালাচ্ছেন, নিশ্চয়ই লাভটাভ হয়, তবুও বাচ্চা ছেলে চুরি করার মতো খারাপ কাজে জড়িয়ে পড়েন কেন? মানুষের কি লোভের শেষ নেই? সত্যি, মানুষের কিন্তু লোভের শেষ নেই। টাকার লোভে তারা কত অন্যায় নিষ্ঠুর কাজ করে, শেষ পর্যন্ত শাস্তিও পায়। এ মেয়েটি খুব সম্ভবত এই হোটেলের মালিক নয়, কর্মচারী। বড় বড় অপরাধ চক্রের লোকেরা এইরকম কোনো হোটেল বা দোকান বা অন্য কোনো ব্যবসা খুলে রাখে, কর্মচারীদের দিয়ে কাজ চালায়, আর নিজেরা থাকে আড়ালে। হোটেলে সবসময় অনেক রকম মানুষজন আসে। এখানে বেআইনি জিনিসপত্র কিংবা টাকা পয়সার লেনদেন করলে কেউ সন্দেহ করবে না। কনস্টেবল বিমলকে তাই এখানে আসতে বলা হয়েছে। মহিলাকে দেখলে বোঝাই যায় না যে ইনি কয়েকটা বাচ্চা ছেলেকে মেরে ফেলার মতো নিষ্ঠুর কাজে রাজি হতে পারেন। দেখে বোঝা যায় না। আমি একটা অন্য কথা ভাবছি।
এই মেয়েটিকে আমরা এখন গ্রেপ্তার করতে পারবো না, কারণ বিমলের মুখের কথা ছাড়া কোনো প্রমাণ নেই। ওকে জেরা করতে গেলে সব অস্বীকার করতে পারে, তাতে ওর দলবল সাবধান হয়ে যাবে। ওকে এখন ধরা যাবে না, ধরে নিয়ে গেলেও কোনো লাভ হবে না, বাকিরা সবাই গা ঢাকা দেবে। এর মধ্যে বেয়ারা এসে খাবার দিয়ে গেল। কাকাবাবু বললেন, আমরা জায়গাটা দেখে গেলাম, আজ এই পর্যন্তই থাক, এবারে খাওয়ায় মন দাও। একটুখানি বাঁধাকপির তরকারি মুখে দিয়ে বললেন, আহা, বেশ রেঁধেছে, সবটা খেয়ে নাও, নইলে আমাদেরই ওরা সন্দেহ করবে। এর মধ্যে একটা গন্ডগোল শুরু হয়ে গেল। 3টি ছেলে খেয়ে দিয়ে দাম না দিয়ে চলে যাচ্ছিল। ওদের মধ্যে একজন বেয়ারাটিকে এক ধাক্কা মেরে বলল, ভাগ ভাল, বিল কিসের রে? আমরা পাড়ার ছেলে। আর একজন ফস করে একটা ছোড়া বার করে বলল, হে খবরদার, হ্যাঁ, আমাদের কাছে কখনো পয়সা চাইবে না, তাহলে তোমাদের হোটেল তুলে দেবো। কাউন্টারের মহিলা ম্যানেজারটি ছোড়া দেখে একটুও ভয় পায়নি। খড়া গলায় বলে উঠল, ওই, এখানে একদম মাস্তানি করো না, ভালো চাও তো পয়সা দিয়ে দাও। অমন ধমকে কথা বলো না, অমন ধমকে কথা বলতে নেই। তুমি বরং 100টা টাকা ছাড়ো তো, আমাদের আবার সিগারেট কিনতে হবে। দাও দাও, দেরি করো না। হেবো নামের সেই ছোড়া হাতে ছেলেটি অন্য খদ্দেরের দিকে ফিরে বলল, এই, যে যার জায়গায় বসে থাকো, কেউ টু শব্দটি করবে না, কেউ খামোখা মাথা গলাতে এলেই পেট ফাঁসিয়ে দেবো। কাউন্টারের মেয়েটি এর মধ্যে একটা বেল টিপে দিয়েছে, তাতে ঝনঝন ঝনঝন শব্দ হতে লাগলো। প্রায় সঙ্গে সঙ্গেই রান্নাঘরের থেকে দুজন লম্বা চওড়া লোক ছুটে এলো, তাদের হাতে লোহার ডান্ডা। তারপর শুরু হয়ে গেল মারামারি। একটা ব্যাপারে বেশ মজা লাগলো সন্তুর। সে জানে কাকাবাবু আর রফিকুল আলম এই দুজনের কাছেই রিভলভার আছে। শূন্যে একবার গুলি চালালেই সবাই ভয় পেয়ে ঠান্ডা হয়ে যেত। কিন্তু ওরা দুজন সেই রকম কিছুই করলেন না, খাওয়াও বন্ধ না করে মজা দেখতে লাগলেন। শেষ পর্যন্ত সেই ছেলে 3টি হার স্বীকার করল। খোঁড়াতে খোঁড়াতে পালালো দুজন, আর একজন মাটিতে পড়ে কাতরাচ্ছে। এদিককার একজন তার জামার কলার ধরে টানতে টানতে কাউন্টারের কাছে নিয়ে এনে বলল, দে পয়সা দে। 50 টাকা দিচ্ছি, আমার কাছে আর নেই, দিবি করে বলছি, বাকিটা কাল এসে শোধ করে দিয়ে যাবো। কম টাকা আছে তো হিসেব করে কম খাননি কেন মশাই? আবার যদি কোনোদিনও দেখি নাই তল্লাটে। হোটেল চালানো সহজ নয় দেখছি, সন্ডা চেহারার লোক রাখতে হয়। এ মেয়েটিও কম তেজি নয়। চলো এবার আমরা উঠে পড়ি। কাকাবাবু দাম দেওয়ার জন্য গেলেন কাউন্টারের কাছে। একটু আগে যেন কিছুই হয়নি এইভাবে বললেন, আপনাদের হোটেলের রান্না কিন্তু খুব ভালো, খেয়ে বেশ তৃপ্তি পেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার আসবেন কিন্তু তাইলে, হ্যাঁ, আবার আসবেন। পরদিন সকালে চা খেতে খেতে কাকাবাবু সন্তুকে ডেকে বললেন, সারা রাত ভালো করে ঘুমোতে পারিনি বুঝলি। যখনই ভাবছি কতগুলো সরল নিষ্পাপ শিশুকে চালান করে দেবে আরব দেশে, সেখানে বাচ্চাগুলো বেঘরে মারা যাবে, তখনই আমার গা জ্বলে উঠছে। বাচ্চাগুলোকে পাচার করার আগে যে কোনো উপায় আটকাতে হবে। এর মধ্যেই পাঠিয়ে দিয়েছে কিনা কি করে বোঝা যাবে? পুলিশকে বলা হয়েছে এয়ারপোর্টে আর শিয়ালদা হাওড়া স্টেশনে কড়া নজর রাখতে হবে। তবু আরও অনেক উপায় মুম্বাই নিয়ে যেতে পারে। পুলিশের ওপর পুরোপুরি ভরসা করা যায় না। আটকাবার একটা উপায় কিন্তু আমার মাথায় এসেছে, সেজন্য তোকে খানিকটা গোয়েন্দাগিরি করতে হবে। পারবি? কেন পারবো না? কালকের হোটেলের ওই মেয়েটি, ওর সম্পর্কে আরও খোঁজ খবর নেওয়া দরকার। কান টানলে যেমন মাথা আসে, তেমনই ওকে দিয়ে পেছনের অপরাধ চক্রের হদিশ পাওয়া দরকার। পুলিশ দিয়ে খোঁজ খবর নেওয়াতে গেলেই ওরা সাবধান হয়ে যাবে। পুলিশের ভেতর থেকেই আগে খবর চলে যায়, বুঝলি তো। ওই মেয়েটার নাম বোধহয় ময়না, তাই না? পাড়ার গুন্ডারা ময়না দিদি বলে ডেকেছিল একবার। ওর কাছে এক্ষুনি আমার যাওয়াটা ঠিক হবে না। আমি খোঁড়া মানুষ, ক্রাচ নিয়ে হাঁটি, আমাকে চিনে রাখা সহজ। তুই কাল প্যান্ট শার্ট পরে গিয়েছিলি, আজ একটা পাজামা পাঞ্জাবি পরে যা।
দিনের বেলা একটা সানগ্লাসও চোখে নিতে পারিস। কি কি খোঁজ নিতে হবে? যদি সম্ভব হয় তাহলে দেখে আসবি ওই ময়না কোথায় থাকে, বিয়ে হয়েছে কিনা, ছেলে মেয়ে আছে কিনা, সে বাড়িতে আর কে কে থাকে, এগুলো জানাই বেশি দরকার। বেশি বাড়াবাড়ি করিস না, দুপুরের মধ্যেই ফিরে আসবি। ইচ্ছে করলে জোজোকেও সঙ্গে নিতে পারিস। জোজোকে টেলিফোন করতেই সে সঙ্গে সঙ্গে রাজি। সন্তুর সঙ্গে সে দেখা করলো হাজরার মোড়ের বাস স্টপে। সেখান থেকে দুজনে বাসে চেপে এলো এসপ্ল্যানেড, তারপর অন্য বাসে বারাসাত। সকালবেলা সেই হোটেলটায় সিঙ্গাড়া, কচুরি, জিলিপি এইসব পাওয়া যায়। সন্তু জোজোকে নিয়ে বসলো অন্য একটা টেবিলে। প্রথমেই সে হতাশ হলো, কাউন্টারে এখন সেই মহিলাটি নেই, তার বদলে অন্য একজন দাড়িওয়ালা লোক। জোজো এর মধ্যে সব ব্যাপারটা শুনে নিয়েছে। প্রথমে 2টো করে কচুরি আর জিলিপির অর্ডার দিয়ে এসে সন্তুকে বলল, ওয়েট করতে হবে, ওই ময়না নিশ্চয়ই আর একটু পরেই আসবে। কচুরি জিলিপি শেষ হয়ে গেল, ময়নার দেখা নেই। জোজো বলল, সিঙ্গাড়া শেষ হতেই বা কতক্ষণ লাগে? সন্তু বলল, এবার তাহলে একটু সিঙ্গারা টেস্ট করে নেওয়া যাক। খাওয়া শেষ হলে কি বেশিক্ষণ বসে থাকা যায়? সেটা খারাপ দেখাবে না? খুবই খারাপ দেখাবে, সন্দেহ করতে পারে। পাশের টেবিলে দেখ সন্তু, একজন লোক অমলেট আর টোস্ট খাচ্ছে। কাকাবাবু বেশি করে টাকা দিয়েছেন তো, আমরাও টোস্ট আর অমলেটের অর্ডার দিয়ে আরও কিছুক্ষণ বসতে পারি। কিন্তু এত খাবো কি করে? খেতে হবে না, সামনে নিয়ে নাড়াচাড়া করব। টোস্ট আর অমলেট নাড়াচাড়া করতে করতেই চলে গেল পেটের মধ্যে। কাউন্টারে এখনও সেই দাড়িওয়ালা পুরুষটি। এর মধ্যে সবকটি টেবিল ভরে গেছে, ওদের আর বসে থাকার উপায় নেই। সন্তু বলল, মহিলাটি সকালবেলা ডিউটি নেই বোঝাই যাচ্ছে, ওকে জিজ্ঞেস করাও যাবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুই এখানে বসে থাক। জোজো উঠে গেল কাউন্টারের কাছে। দাড়িওয়ালা লোকটিকে বলল, দাদা, কাল রাত্রিরে আমরা এখানে খেতে এসেছিলাম, ভুল করে একটা প্লাস্টিকের ব্যাগ ফেলে গেছি। আর তার মধ্যে দামি কিছু নেই, তবে আমার কিছু কাগজপত্র আছে। সেই ব্যাগটা কি আপনারা পেয়েছেন? না, কিছু পাওয়া যায়নি। দাদা, ওর মধ্যে আমার সার্টিফিকেট আছে, না পেলে খুব বিপদে পড়ে যাব, একটু দেখুন না। লোকটি এবার বেল বাজিয়ে একজন বেয়ারাকে ডেকে বলল, এই ছেলেটি কাল একটা ব্যাগ ফেলে গেছে বলছে, কাল রাত্রিরে। তোরা পেয়েছিস? না না, আমি তো কিছু পাইনি। কাল রাত্রে এখানে গোপাল ছিল, কিছু পেলে তো আমরা কাউন্টারে জমা দিয়ে দিই। গোপাল কোথায়? সে তো কলকাতায় গেছে। ময়নাকে জিজ্ঞেস করে আয় তো। একটু খুঁজে দেখুন না দাদা, দামি কোনো জিনিস নেই, অন্য কেউ নেবে না, কিন্তু খুব দরকারি কাগজপত্র আছে, আমার পরীক্ষার সার্টিফিকেট আছে। ময়না বৌদি জানতে পারেন। বেয়ারাটি বাইরের দিকে দরজা দিয়ে বেরিয়ে গেল রাস্তায়। 2 মিনিটের মধ্যেই ফিরে এসে বলল, না না, ময়না বৌদি ব্যাগটা কিছু দেখেননি বলল। জোজো এমনভাবে কপালে চাপড় মারলো যেন তার সর্বনাশ হয়ে গেছে। সন্তু উঠে এসে দাম মিটিয়ে দিল, তারপর দুজনেই বেরিয়ে এলো বাইরে। জোজো বলল, 2টো জিনিস জানা গেল, ময়না থাকে খুবই কাছে কোথাও, আর তার বিয়ে হয়ে গেছে, সে ময়না বৌদি। চল এবার তার বাড়িটা খুঁজে দেখা যাক। বড় রাস্তার ওপর সবই পরপর দোকানঘর, পিছন দিকে কয়েকটা টালির চাল দেওয়া বাড়ি। ওরা দুজন অলস ভঙ্গিতে সেই বাড়িগুলোর পাশ দিয়ে ঘুরতে লাগলো। এর মধ্যে ঠিক কোন বাড়িতে ময়না থাকে তা বোঝা যাবে কি করে? এখন অনেক মানুষজন হাঁটছে, ওদের কেউ লক্ষ্য করছে না। কয়েকবার চক্কর দিয়েও কিছু বোঝা গেল না। একটা বাড়ির পিছন দিকে খানিকটা উঠোন মতো ফাঁকা জায়গায় তারের ওপর ভিজে শাড়ি মেলে দিচ্ছে কেউ। একবার একটু ফাঁক দিয়ে দেখা গেল একজন মহিলার মুখ। সন্তু কনুই দিয়ে জোজোকে খোঁচা মারল। জোজো এক পলক দেখে নিয়ে ভুরু কাঁপিয়ে জিজ্ঞেস করলো, এই অর্থাৎ এই মহিলাই ময়না? কাকাবাবু যে জানতে চেয়েছিলেন তার অনেকগুলোই জানা হয়ে গেছে। ওর নাম ময়না, থাকে এই বাড়িতে, বিয়ে হয়ে গেছে। বাকি রইল বাড়িতে আর কে কে থাকে, আর ওর ছেলে মেয়ে আছে কিনা। কাকাবাবু ওর সম্পর্কে এত কিছু জানতে চাইছে কেন রে? কাকাবাবুর নিজস্ব কিছু সিস্টেম আছে, আগে থেকে বোঝা যায় না। জোজো, তুই এই মহিলার সঙ্গে কথা বলতে পারবি? ইজিলি,
আরে কারুর সঙ্গে ভাব জমাতে আমার 1 মিনিটও লাগে না। আমাকে কাল রাত্রে দেখেছে, চিনিও ফেলতে পারে। তোকে তো দেখেনি। জোজো ফিরে এলো মিনিট 10 পর। গর্বের হাসি হেসে বলল, সব জানা হয়ে গেছে। ময়নার একটা ছেলে, তার ডাক নাম কার্তু, ভালো নাম কার্তিক, 7 বছর বয়স, ক্লাস 1-এ পড়ে। এই উঠোনেই সে খেলছে। বাড়িতে এক বুড়ি পিসিমা ছাড়া আর কেউ নেই। হোটেলের কাউন্টারের দাড়িওয়ালা লোকটি ময়নার স্বামী, তবে ওরা হোটেলটার মালিক নয়, দুজনেই চাকরি করে। তুই এত সব কথা জিজ্ঞেস করলি? আমারও নিজস্ব সিস্টেম আছে, তোকে বলবো কেন? এবার আর কি করতে হবে বল। কাকাও তো শুধু এগুলো জানবার জন্যই পাঠিয়েছেন, আর কিছুর দরকার নেই। এবার আমরা হোটেলের মালিকেরও খোঁজ করতে পারি। না, তার দরকার নেই। আচ্ছা, ছোট ছোট বাচ্চাগুলোকে কোথায় লুকিয়ে রেখেছে সেটা খুঁজে বার করব। আমাদের যেটুকু দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমরা সেরে ফেলেছি। বেশি বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। ওরা টের পেয়ে গেলে বাচ্চাগুলোকে মেরে ফেলতে পারে। জানিস সন্তু, আমার বাবার কাছে এমন একটা ওষুধ আছে যেটা খাইয়ে দিলে যে কোনো মানুষ গড় গড় করে তার সব পাপের কথা স্বীকার করে ফেলে। এই ময়নাকে যদি সেই ওষুধটা খাওয়ানো যায়, ও তাহলে দলের সবার কথা বলে দেবে। জানিস, আমার ধারণা এই ময়না বিশেষ কিছু জানে না। ওর হাত দিয়ে শুধু ঘুষের টাকাটাই দেওয়াচ্ছিল। শুধু পুচকে দুটো কয়েদিকে ছাড়াবার জন্য বিমল দুবেকে অত টাকা ঘুষ দিতে চেয়েছিল কেন, সেটাই বোঝা যাচ্ছে না। বিমল দুবে নিশ্চয়ই আরো অনেক খবর টবর ওদের দিত। ও অনেক কিছু জানেই। তাহলে বিমল দুবেকেই তোর বাবার ওষুধটা খাওয়ালে হয়। অমূল্য নামে একটি ছেলে, তার ডাক নাম রাজ্জু, একবার রেল ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে। কাকাবাবু সেই সময়ে সেই ট্রেনের কামরায় ছিলেন। ছেলেটিকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য কাকাবাবু পুলিশকে বলে টলে তাকে ছাড়িয়ে আনেন। তাকে একটা চাকরি জুটিয়ে দেন। কিন্তু সে সহজে ভালো হতে চায় না। কিছু একটা চুরি টুরি করে ফেলে, তাতে তার চাকরি যায়। এর মধ্যে 3-4 বার এরকম হয়েছে। প্রতিবার চাকরি গেলেই সে কাকাবাবুর কাছে এসে পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে ক্ষমা চায়। ছেলেটির ওপর কাকাবাবুর মায়া পড়ে গেছে। তিনি ওকে ক্ষমা করে আবার ঢুকিয়ে দেন অন্য চাকরিতে। আজ কাকাবাবু তাকে টেলিফোনে ডেকে এনেছেন। রাজ্জু কাকাবাবুর কাছে এসে কখনো চেয়ারে বা সোফায় বসে না, মাটিতে বসে হাত জোর করে থাকে। কাকাবাবু অনেক বকে বকেও তার এই স্বভাব ছাড়াতে পারেনি। রাজ্জুর বয়স 26-27 বছর, বেশ লম্বা পেটানো চেহারা, খাকি প্যান্টের ওপর একটা কালো ডোরাকাটা জামা পরা, মাথার চুল ঘাড় ছাড়িয়ে গেছে। তাকে চা খেতে দেওয়া হয়েছে। সে 2 হাতে কাপটা ধরে চুমুক দিচ্ছে। তা রজ্জু, এবারের চাকরিটা তোমার আর কদিন টিকবে? এবারে টিকে যাবে, আর কোনো গোলমাল হবে না স্যার। যা মাইনে পাও তাতে সংসার চলে যায় তো? আগে হ্যাঁ স্যার, মোটামুটি চলে যায়। বাড়িতে বুড়ো বাবা মা আছেন, তাদের জন্যই তো চাকরিটা করা। আগের চাকরিটা তো আরও ভালো ছিল, মাইনে বেশি ছিল। তবু সেখানেও চুরি করতে গেলে কেন? ওই যে বলে না স্যার, অভাব যায় না মলে, স্বভাব যায় না ধুলে। ছেলেবেলা থেকেই বাজে লোকেদের সঙ্গে মিশে ওই স্বভাব হয়ে গেছে। মাঝে মাঝে হাতটা সুলসুল করে। তবে এবারে আমি সামলে নিয়েছি স্যার, নিজের হাতকে নিজেই ধমকাই। চুরি ডাকাতি করলে যে শেষ পর্যন্ত ধরা পড়তে হয়, শাস্তি পেতে হয়, এটা কেন ভাবো না? কি যে বলেন স্যার, ও কথা যদি সবাই ভাবতো তাহলে তো গোটা পৃথিবী থেকে চুরি ডাকাতি সব উঠেই যেত। জেলখানা কিংবা পুলিশ রাখার দরকারই পড়তো না। তা ঠিক। রেল ডাকাতির সময় তোমার যেসব সঙ্গী সাথী ছিল তাদের কোনো খবর রাখো? ওই 2 জন জেলে পড়ছে, একজন তো আবার পুলিশের গুলি খেয়ে পটল তুলেছে, আর কয়েকজন এখনো ওই ছুটকো ছাটকা কাজ চালিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে তোমার দেখা হয়? আমি দেখা করতে চাই না, তারাই আমার পিছনে গুড় গুড় করে, আমায় মতলব দেয়। বলে কি, রজ্জু তুই ওইসব বাধা মাইনের চাকরি কতদিন চালাবি, আমাদের দলে ফিরে আয়, একটা বড় দাও মারতে পারলে একসঙ্গে অনেক টাকা হাতে আসবে, আরামসে থাকতে পারবি। আমি তাদের বলি ভাগ ভাগ, আমি আর ওসব লাইনে যেতে চাই না। পুলিশের পিটুনি খেলেই সব আরাম ঘুচে যাবে। তাছাড়া লুটের জিনিসের ভাগ নিয়ে ঝগড়া খুনোখুনি পর্যন্ত হয়।
হচ্ছে আমি এখন বেশ আছি। তোমার ওই সঙ্গী সাথীদের দিয়ে আমি একটা কাজ করাতে চাই, বুঝলে? একটা বাচ্চা ছেলেকে চুরি করে আনতে হবে। রাজ্জুর মুখের হাঁটা অনেক বড় হয়ে গেল। চোখ গোল গোল করে বলল, হ্যাঁ, আমি কি নিজের কানে ভুল শুনছি? আপনি কি বললেন স্যার? একটা ছেলেকে চুরি করে ধরে আনতে হবে? ঠিকই শুনেছ, একটা ছেলেকে আমার চাই। বেশি না, এই কাজের জন্য আমি 1,000-2,000 টাকা দেব। আপনি যখন বলছেন তখন টাকার কোনো কোয়েশ্চেনই নেই। আপনার জন্য তো স্যার জানও দিয়ে দিতে পারি। কিন্তু আপনি ছেলে চুরি করতে বলছেন কেন স্যার? তা তোমাদের এখন জানার দরকার নেই। কাজটা কি খুব শক্ত? মোটেই না, মোটেই না। একটা বাচ্চাকে তুলে আনার এমন কি ব্যাপার? তারপরে লুকিয়ে রাখাটাই শক্ত। বাচ্চারা চ্যাঁ ভ্যাঁ করে কাঁদে, পাড়ার লোক জেনে যায়, তারাই তো পুলিশে খবর দিয়ে দেয়। তখন আবার জায়গা পাল্টাতে হয়। অত হ্যাক বা পোষায় না বলেই ও লাইনে বিশেষ কেউ যায় না। না না, তোমাদের সে ঝামেলা পোয়াতে হবে না। বারাসাত হাসপাতালের কাছে একটা ভাতের হোটেল আছে, সেখানে কাজ করে ময়না দাস, কাছেই তার বাড়ি। সেই ময়নার ছেলে কার্তিককে তুলে আনতে হবে। আমার এক ডাক্তার বন্ধুর নার্সিং হোম আছে বেহালায়, ছেলেটাকে সেখানে পৌঁছে দেবে। তারপর আর তোমার কোনো দায়িত্ব নেই। কতদিন সময় লাগবে? অন্তত 2 দিন সময় দিন স্যার। 2 দিনও লাগলো না। পরদিন বিকেলেই রাজ্জু এসে বলল, কাজ হয়ে গেছে স্যার, নো গন্ডগোল। বাচ্চাটাকে নার্সিংহোমে পৌঁছে দিয়েছি। কান্নাকাটি করেছে নাকি? ঘুমের ওষুধ মেশানো লজেন জুস খাওয়ানো হয়েছে তো, এখনও মোটামুটি ঘন্টা 3 ঘুমোবে। তারপর খানিকটা তো চেল্লাবেই, সে ডাক্তারবাবু বুঝবেন। বেশ। আচ্ছা, তোমার বন্ধুদের বলো কোনো খারাপ উদ্দেশ্যে কিন্তু ছেলেটাকে চুরি করে আনা হয়নি, ভালো কাজের জন্যেই। আর ওইসব বন্ধুরা যদি চুরি ডাকাতি ছেড়ে সৎ পথে আসতে চায় তাহলে আমি তাদের চাকরি জোগাড় করে দিতে পারি। এখন তোমার শুধু একটা ছোট কাজ করা বাকি আছে। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, এই চিঠিটা ময়না দাসের বাড়িতে গোপনে ফেলে দিয়ে আসবে। কার্তিক নামে একটি বাচ্চা ছেলে আমার হেফাজতে আছে। সে নিজের নাম আর বাবা মায়ের নাম বলতে পারে, কিন্তু ঠিকানা বলতে পারে না। যদি আপনাদের সন্তান হয়, উপযুক্ত প্রমাণ দিয়ে আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন। আমার ঠিকানা লেখা আছে এই প্যাডের ওপরে। সকাল 9টা থেকে 12টা পর্যন্ত সাক্ষাতের সময়। ছেলেটি ভালোই আছে। ইতি রাজা রায়চৌধুরী। চিঠিখানা নিয়ে রাজ্জু চলে যাওয়ার পর কাকাবাবু মনের আনন্দে গান ধরলেন গুনগুনিয়ে। সন্তু বাড়িতে নেই, এই সময় সে সাঁতার কাটতে যায়। বেহালার নার্সিংহোমে ফোন করে ডাক্তার বন্ধুটির সঙ্গে কিছুক্ষণ কথা বললেন কাকাবাবু। ছেলেটিকে আমার কাছে পাঠিয়ে ভালোই করেছো রাজা। এ তো দেখছি হুপিং কাশিতে ভুগছে, ঘুমের মধ্যেও কাশছে। কদিন চিকিৎসা করে সারিয়ে দেব। দেখো যেন পালিয়ে না যায়। আমি তোমার নার্সিংহোমে যাব না, কারণ আমাকে ওরা ফলো করতে পারে। তুমি ওর যত্ন করবে আমি জানি। এরপর শুধু অপেক্ষা। চিঠিটা পাওয়ার পর ময়না দাস আর তার স্বামী কি করে সেটা দেখতে হবে। পরদিন সকালে তারা এলো না। রফিকুল ফোনে একটা খারাপ খবর দিলেন। গঙ্গার ধারে ট্রেন লাইনে কনস্টেবল বিমল দুবের মৃতদেহ পাওয়া গেছে। রফিকুল বললেন, দেখে মনে হবে ট্রেনে কাটা পড়েছে, কিন্তু অন্য জায়গায় খুন করে ট্রেন লাইনে ফেলে দেওয়াও হতে পারে, সেটাই বেশি সম্ভব। তবে ট্রেনের চাকায় লাশটা এমন ছিন্ন ভিন্ন হয়ে গেছে যে আর কিছু বোঝার উপায় নেই। থানা থেকে ও বাইরে গেল কি করে? আপনি তো দেখলেন, ওকে হাজতে আটকে রাখতে বলেছিলাম। অন্য পুলিশদের সঙ্গে চেনাশোনা, কিছু একটা ছুতো করে বেরিয়ে পড়েছিল নিশ্চয়ই। লোকটা বড় বেশি লোভী ছিল। ঘুষের বাকি টাকা আদায় করবার জন্যই বেরিয়েছিল। বেঘরে প্রাণটা দিল। বুঝতেই পারছো, একটা খুব শক্তিশালী চক্র কাজ করছে। সেই চক্রের একটা মাত্র সূত্র ওই ময়না দাস নামে মেয়েটি। তাও সে কতখানি জড়িত আমরা এখনো জানি না। ওই ভাতের হোটেল আর ময়না দাসের ওপর নজর রাখার ব্যবস্থা করতে হবে। তা অবশ্যই করব, তবে
আমাকে ব্যাংক ডাকাতদের নিয়ে মাথা ঘামাতে হচ্ছে। কালও আবার সোনারপুরে একটা ব্যাংক ডাকাতি হয়েছে। খবরের কাগজে খুব লেখালেখি হচ্ছে এই নিয়ে। আমি একটাকে ধরেছি, বাকি পুরো গ্যাংটাকে জালে ফেলতে না পারলে আমার কিছুতেই শান্তি নেই। তুমি থাকো তোমার ব্যাংক ডাকাতদের নিয়ে। খুনি আর ডাকাতদের ধরা পুলিশের কাজ, সেসব নিয়ে মাথা ঘামাতে চাই না আমি। বাচ্চাগুলোকে কিভাবে উদ্ধার করা যায় সেটাই চিন্তার বিষয়। কাকাবাবু, আমাকে ভুল বুঝবেন না দয়া করে। বাচ্চাগুলোকে তো উদ্ধার করতেই হবে। এই ব্যাংক ডাকাতগুলো বড্ড জ্বালাচ্ছে। আপনাকে সব ব্যাপারে সাহায্য করতে আমি সব সময় রাজি আছি। বরুণ মজুমদার নামে একজন ইয়াং অফিসারকে আপনার কাছে পাঠাবো। সে সব সময় আপনার সঙ্গে থাকতে পারবে। আপাতত তার দরকার নেই। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা শিশু পাচার রহস্যর প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরে আসছি শেষ এবং অন্তিম পর্ব নিয়ে। ততদিন শুনতে থাকুন আপনাদের গল্প স্টেশন।